10 বছরের একটি শিশু কি করে ও লেভেল এবং এ লেভেল পরীক্ষা একসঙ্গে দিবে? বাইরে থেকে বোঝা যাচ্ছে না যে আমি আসলে প্রবলেম। আমার বাসার লোকজনই হয়তো ফিল করে না যে আসলে আমি কি ধরনের যন্ত্রণার ভিতরে আছি। মেধা আছে, যোগ্যতা আছে, চেষ্টা আছে, আন্তরিকতা আছে, কোনো কিছুর অভাব নাই, শুধু টাকার অভাবে এই জিনিসটা করতে পারিনি। সেই পাসপোর্ট করার টাকাও আপনার কাছে নেই? না, ওই 8 বছর 2 মাসে বয়সে ও লেভেল পরীক্ষাটা হয়ে যেত। আমি দেখতে পাচ্ছিলাম যে ছেলেটা আসলে আমাদের গণ্ডি পেরিয়ে অনেক দূরে চলে যাবে একদিন। পৃথিবীতে এই জিনিসটা খুবই বিরল। মানে মিসদের পড়া যখন নিকট তো ও ভুল ধরে ফেলতো স্যার তাদের। আমি বললাম না স্যার, আমি আর্টসের স্টুডেন্ট। তো বলে যে তাহলে আপনি এগুলা কেমনে বুঝেন? ওনাদের একটা মিটিং ডাকলেন সেন্ট্রাল কমিটির, টোটাল হাউস প্রশ্ন করেছে, তাকে আটকাতে পারে নাই। 3.5 বছরে 12 বছরে পড়া শেষ করলো। কথা তো অনেকেই বলে, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সবাই অনেক জ্ঞান দিচ্ছে। তার মানে ও লেভেল ছাড়াও এ লেভেল দেওয়া যাবে। ম্যাথ, ফিজিক্স আর এই যে রিসেন্টলি কম্পিউটার সায়েন্স শুরু করেছে। শুধু টাকা কামানোর একটা ওয়ে। রাইট 100% রাইট। ম্যাথ এবং ফার্দার ম্যাথ, যেটা খুব কঠিন সাবজেক্ট ধরা, খুবই কম স্টুডেন্ট নেয়। 34টা ইউনিটে মানে 34 দিন ওকে পরীক্ষা দিতে হবে। যখনই ক্লাসে প্যাচ লাগতেছে কারো, বারবার বুঝতেছে না, তখন আব্দুল্লাহ গো। জানি না, আমার কাছে সহজ লাগে। প্রিয় দর্শক, আপনারা এবং আমরা সবাই কম বেশি লেখাপড়া করেছি। কেউ কি আমরা একদম শুরুতেই ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট অথবা ইংলিশ মিডিয়ামের কথা যদি বলি, ও লেভেল এ লেভেল অন্য কোনো ক্লাস না পড়ে এগুলো দেওয়ার কি সৌভাগ্য কারো হয়েছে? নিশ্চয়ই কারো হয়নি। একটু ভাবেন যে যারা ইন্টারমিডিয়েট বা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন, ও লেভেল বা এ লেভেল পরীক্ষা দিয়েছেন, তাদের কতটা বছর বয়সে যে এই পরীক্ষাগুলো দিতে হয়েছে। আপনাদের যারা সন্তান বা আত্মীয় স্বজন আছে, সবাই কম বেশি লেখাপড়া করছে এবং তাদের এই ধাপগুলো পেরুতে কতদিন সময় লেগেছে, জীবনের কতটা বছর পেরুতে হয়েছে। ব্যতিক্রম কিন্তু আছে প্রিয় দর্শক। আব্দুল্লাহ আল আমিন নামে ছোট্ট কিন্তু অসম্ভব মেধাবী এক শিক্ষার্থী, বয়স মাত্র 10 বছর 2 মাস, কিন্তু ইতিমধ্যেই তিনি প্রস্তুতি নিচ্ছেন এবং আগামী কিছু দিনের মধ্যেই ও লেভেল এবং এ লেভেল পরীক্ষা একসঙ্গে দিবেন। অবাক লাগছে তো নিশ্চয়ই যে 10 বছরের একটি শিশু কি করে ও লেভেল এবং এ লেভেল পরীক্ষা একসঙ্গে দিবে। তবু সেটা শুধু বাংলাদেশেই নয়, বিশ্ববিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীনে তার ও লেভেল এবং এ লেভেল পরীক্ষা হবে খুব দ্রুত। সেই অসম্ভব মেধাবী শিক্ষার্থী আব্দুল্লাহ আল আমিন, তোমাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। তোমার বয়স কত এখন, তুমি কি জানো? হ্যাঁ। কত বলো তো? 10 বছর। 10 বছরে তোমার ও লেভেল এবং এ লেভেল পরীক্ষা একসঙ্গে দিবে কবে? এই যে এখন অক্টোবর নভেম্বরে আমি এ লেভেলের এস এর ম্যাথ দিব, P1 আর M1, আর ও লেভেলের ম্যাথ দিব এড ম্যাথ। তুমি কি জানো এই পরীক্ষাগুলো দিতে কত বড় হতে হয় বা কত বছর বয়সী হতে হয়? তো তুমি এই মাত্র 10 বছরে কিভাবে দিবে? রেজিস্ট্রেশন তো আমার অলরেডি হয়ে গেছে। কিভাবে তোমার রেজিস্ট্রেশনটা হলো? আমরা তো জানি এই ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার্থীদের একটা বয়স, একটা এইজ হতে হয়, তারপরে সে পরীক্ষা দেওয়ার জন্য কোয়ালিফাই করে। তোমার তো সে বয়স হয়নি। হ্যাঁ। তাহলে কিভাবে দিবে? নিশ্চয়ই তুমি চিন্তিত। এই গল্পটা, প্রিয় দর্শক, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আব্দুল্লাহর বাবা আবু হেনা মোস্তফা সাদেক। আপনি বলেন তো, যে কথাটি হচ্ছিল আব্দুল্লাহর সঙ্গে, কিভাবে এই প্রক্রিয়াটা সম্পন্ন হলো? প্রক্রিয়াটা সম্পন্ন হলো একটু সংক্ষেপে বলতে গেলে বা একটু ডিটেলস বলবো? আপনি আপনার মতো করে। আমি আমার মতো যদি বলতে চাই, ওর বয়স যখন 5, 4.5, 5, সেই সময়টায় করোনা 19 এসে গেল। সুতরাং ওই শিশু শ্রেণীতে ভর্তি করার জন্য আমরা তখন প্রস্তুতি নিচ্ছি, যেটা সরকারি প্রাইমারি স্কুলে প্রাইমারি প্রাথমিক শ্রেণীতে। লালমাটিয়া প্রাইমারি স্কুলে গিয়ে আমরা ভর্তিও করালাম। স্কুল বন্ধ, মানে কার্যক্রম বন্ধ, অফিস খোলা, ভর্তি করালাম যে যখন ক্লাস শুরু হবে তখন আমরা কার্যক্রমটা শুরু করব। কিন্তু দেখতে দেখতে দীর্ঘ সময়, বছরের পর প্রায় 1-1.5 বছর তো চলে গেছে, এটা সবাই জানি। সেই অবস্থাটায়
ক্লাসটা করা সম্ভব হলো না। তাহলে ঢাকার শহরে তো মাঠঘাটও নাই, যে দুষ্টামি করবে, খেলবে, দৌড়াবো, জায়গা কিন্তু শুধু ঘর, আইদার স্কুল, স্কুলের রুম, স্কুলেও মাঠ নাই, মহল্লায়ও মাঠ নাই। তো হয় তারপর আবার করোনা। আবার করোনা, সুতরাং করবেটা কি? ওই ঘরের ভিতরে বসেই আমার একটা প্লাস পয়েন্ট ছিল যে আমার যত বই পুস্তক আমার বা অন্যদের বা আমার ফ্রেন্ড সার্কেলের কেন যেন বিভিন্ন বই পুস্তক পেলে আমি সেটাকে আমার ঘরে আলমারি নাই বা বুক সেলফও নাই, কিন্তু ফ্লোরে হলেও বইগুলো গাদা করে রেখে দিতাম। তো ওর সামনে একটা বিষয় ছিল যে আমাদের একটা কম্পিউটার ছিল, ইন্টারনেট কানেকশন ছিল। ওই যে ছোটোবেলার কার্টুনগুলো বাগবাগ, কোম্পায়রা, বাবুরাম, সাপুরে, এইগুলো দেখতে দেখতে পাশাপাশি ইংলিশ কার্টুন বা যেটা আসে সেটাই সে দেখতে থাকে, বা আমরা ওইভাবেই একটু টার্গেট রাখি যে স্টার জলসা বা এই যে নানান ধরনের মুভি টুভি যেগুলো আমরা সচরাচর দেখে বেড়াই, বাবা মারা যেগুলো দেখে বেড়াই, ঠিক ওই জাতীয় জিনিসগুলো আমরা আসলে সামনে আনি নাই। আমরা এনেছি এডুকেশনাল পারপাস সার্ভ হবে, সেই জাতীয় এডুকেশনাল টিউটোরিয়াল বা ইউটিউব চ্যানেল বা যাই থাক ওইগুলোকে আমরা সামনে এনেছি। আলটিমেটলি সে সামনে যেগুলো পেয়েছে সেগুলোই দেখেছে, যেগুলো দেখতেছে ওই রিলেটেড। আমি আবার টার্গেট ছিল এরকম যে ক্লাস 1-এর বই, 2-এর বই, 3-এর বই স্টেপ বাই স্টেপ তার সামনে হাজির করতাম। বাচ্চারা যেটা পাবে সেটাই দেখবে, সেটা নিয়েই নাড়াচাড়া করবে। এই নাড়াচাড়া করতে করতে বয়স 6 হয়ে গেল। তো বয়স 6 যখন হয়ে গেল তখন স্কুল তো তখনও চালু হলো না। আমরা কি করতে পারি? ইন দ্য মিন টাইম করোনার শেষের দিকে মোহাম্মদপুর টাউন হলের পাশে গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল আছে, তাদের বিকালবেলা একটা চ্যারিটি, ওই আশেপাশের একটু গরিব বাচ্চাদের পড়ায় চ্যারিটি স্কুল আছে, গ্রিন হেরাল্ড ইভিনিং চ্যারিটি স্কুল। তো ওখানে সুযোগ নিলাম মাস দুয়েক শেষের দিকে, 2022 সালের শেষের দিকে মাস দুয়েক গ্রিন হেরাল্ড ইভিনিং চ্যারিটি স্কুলে ক্লাস করলো। বাংলা মিডিয়াম, ওখানে কি পড়াচ্ছে? কতে কলা, খতে খায়, এই জাতীয়। তো পরীক্ষা দিল, ফাইনাল পরীক্ষা, ফার্স্ট হলো। এরপরে নেক্সট ইয়ারের ক্লাস শুরু হবে, নভেম্বরে পরীক্ষা শেষ হয়ে গেল, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস চলে গেল। ওখানে আবার এই গোল্ডেন জুবিলি, গ্রিন হেরাল্ডের একটা ছিল, ওদের একটা সুবর্ণ জয়ন্তী গোল্ডেন জুবিলি অনুষ্ঠান ছিল। তো সেই অনুষ্ঠানটাতেও এই বাচ্চাদেরকে একটা পার্টিসিপেশন ছিল। আবদুল্লাহকে টিম লিডার করে একটা প্রোগ্রামও করলো ওরা ওই গোল্ডেন জুবিলি অনুষ্ঠানের ভিতরে। সেই প্রোগ্রামটায় সে টিম লিড হিসেবে আবৃত্তিও করলো। ও চাইছিল একটা গান গাবে, কান্ট্রি রোড টেক মি হোম, ইজন্ট ইট? কান্ট্রি রোড। কিন্তু যেহেতু ওদের বাংলা মিডিয়াম ওদেরকে অ্যালাউ করে নাই, ওটা করলে চমৎকার করতে পারতো, করে নাই। দেখ ওই কবিতা আবৃত্তি করলো। এই করতে করতে শীতকাল চলে গেল, মানে জানুয়ারি ফেব্রুয়ারি পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে ক্লাস শুরু হবে। এর ভিতরে এই সময় আবদুল্লাহ করবেটা কি? ওই তার বই পুস্তক তো আছে। এর ভিতরে কী করলো? ক্লাস 1-এর বইটা বাংলায়, আমরা তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যাই পড়েছি, সাধারণত আমরা যারা অ্যাটলিস্ট ম্যাট্রিক পাস করেছি, বাংলা মিডিয়ামের ম্যাথটা 100% না পারলেও মোটামুটি পারে, এরকম অবস্থা। তো ওই 1-এর বাংলা মিডিয়ামের বইটা দিলাম, কিছুদিন করলো। পাশাপাশি আমার আবার এই যে সরকারের বই, যদিও আমার বাচ্চারা সরকারি প্রাইমারি স্কুল, হাই স্কুল পড়ে নাই, কিন্তু কীভাবে যেন আমি কিছু বোর্ডের বইগুলো কালেকশন করে রেখেছিলাম। তো বাংলা মিডিয়ামের ম্যাথ 1-এর, ইংলিশ ভার্সনের ম্যাথ 1-এর, এটা করলো, ওটা করলো, 2-এরটা করলো, 2-এরটা করলো, এই 2, 3, 4, 5 বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন কয়েক মাস। এই কয়েক মাসের ভিতরে দেখা গেলো যে কমপ্লিটেড। এরপরে ক্লাস 6-এর, 7-এর, 8-এর, এই 3টা বাংলা মিডিয়াম। আমরা বাংলা মিডিয়ামটা বুঝে দিই, সে ইংলিশ মিডিয়াম, সে তো ওই ইংলিশের মানে কার্টুন ছাড়া, কার্টুন বলতে এডুকেশনাল যে পারপাসগুলো এইগুলো ছাড়া আর কিছু দেখে না। তো ওর কাছে যখনই বাংলাটা একটু ধরাই দিতে পারি, সে তখন, আমরা আছি না যে আমরা ইংলিশ ট্রান্সলেট শিখবো না, হ্যাঁ ওই ইংলিশ ট্রান্সলেট শেখে না, সে আমরা বাংলাটাই সে বোঝে না বলা যায়। তো সেই জায়গায় সে ইংলিশ ভার্সনের ক্লাস 8 পর্যন্ত কমপ্লিটলি করে ফেললো। কিছু কিছু টপিকস হয়তো স্কিপ হয়ে গেল। তা আমি দেখলাম যে সে ভালো পারতেছে। তো আমার ঘরে ইংলিশ মিডিয়ামের আবার কিছু ও লেভেলের বইও 2-একটা ছিল, ম্যাথ বই এনে দিলাম, সে করতে থাকলো। মাস 2 করার পরে আমি চিন্তা করলাম আসলে বাংলা মিডিয়ামটা তো আমরা বুঝলাম যে তার হচ্ছে কি হচ্ছে না, কিন্তু ইংলিশ মিডিয়ামটা হচ্ছে কি না এটা তো আমি শিওর না। তো লালমাটি অঞ্চলে অনেক কোচিং সেন্টার আছে,
খুঁজতে খুঁজতে কখনো এই টিচারের কাছে যাই, কখনো ওই টিচারের কাছে যাই। স্যাররা বলে কি নিয়ে আসছেন, বাচ্চা কাচ্চা মানুষ, আমরা তো 8, 9, 10-এর নিচে বাচ্চা পড়াই না। তা আমি বললাম স্যার হি ইজ স্টুডেন্ট অফ ও লেভেল। তা আরও অবাক হয়। আমি বললাম না না, এই সমস্ত আমার ক্লাস টাইমে মানে ডিস্টার্ব হবে। আমি বললাম স্যার 1টা ঘন্টা আজকে স্যাক্রিফাইস করেন, আপনি রাখেন, 1 ঘন্টা পরে নিয়ে যাবো, আর একটু যাচাই করে দেন কী অবস্থা। 1 ঘন্টা পর ওই ডেফোডিলের এক টিচার মুজিব স্যার, ওনার কাছে দিলাম। 1 ঘন্টা পর ওনার রুমে গেলাম, নক করলাম, বের করলাম। তো স্যার বললো আব্দুল্লাহ তুমি এখন থেকে ও লেভেলের স্টুডেন্ট পরিচয় দিবা। জিজ্ঞেস করো তাই বাবু তুমি কোন ক্লাসে পড়ো, যেহেতু স্কুল নাই, স্কুল যেহেতু নাই সেহেতু আমাদের ক্লাসও নাই, তাহলে কোন ক্লাসে পড়ে জিজ্ঞেস করলে উত্তর দিতে পারে না। তো ওই মুজিব স্যার বলে দিলেন যে তুমি এখন থেকে ও লেভেলের স্টুডেন্ট পরিচয় দিবা। তো আমি বুঝলাম যে স্যার হয়তো প্লেসড, যে না তার ম্যাথমেটিক্স হচ্ছে। এই 2-4 দিন করার পরে দেখলাম যেহেতু তার নিজে নিজেই করেছে, হচ্ছে, ইভেন এটা স্যারকে লাগতেছে না, হয়তো স্যারকে দেখাচ্ছে। আমরা তখন কেরানীগঞ্জের অনেক দূরে থাকি, সেখান থেকে লালমাটিয়া আমার তো মানে 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়ায় থাকাও আমার জন্য টাফ। এই জয়েন্টগুলো, 2টা জয়েন্টই সমস্যা, এই জয়েন্টগুলোর সমস্যা, নার্ভাস সিস্টেমের সমস্যা, আমার অস্টিওপ্রোসিস মানে আর্থাইটিস থেকে শুরু করে কত ধরনের বাইরে থেকে বোঝা যাচ্ছে না যে আমি আসলে প্রবলেম। আমার বাসার লোকজনই হয়তো ফিল করে না যে আসলে আমি কী ধরনের যন্ত্রণার ভিতরে আছি। যাই হোক, আমি থেকে কেরানীগঞ্জ থেকে মাঝে মাঝে এসে এই 2-1 দিন এগুলো দেখায় নিতাম। তো পরে চিন্তা করলাম যে না, দৌড়াদৌড়ি করে লাভ নেই, যেহেতু হচ্ছে, নিজেই পারতেছে। ইভেন সে যখন প্রবলেম পড়তেছে সে কম্পিউটারে চলে যায়। কম্পিউটারে চলে কীভাবে খুঁজতে হবে, ইংলিশ মিডিয়ামের কোশ্চেন, ইংলিশ মিডিয়ামের প্রবলেম, ইংলিশের সমস্ত বিষয়গুলো সে তো আমরা টার্মগুলোই বুঝি না। তো সেই টার্ম না বুঝলে তো কোশ্চেন করতে পারাটা কিন্তু সবচেয়ে বড় সফলতা। উত্তর দেওয়াটা সহজ, খুঁজে পাওয়া যায় উত্তর, হ্যাঁ, কিন্তু কিন্তু প্রশ্ন পাওয়াটা কঠিন। স্যারের লেকচারের ভিতরে আমি যে প্রশ্ন করব, এই প্রশ্ন করার অ্যাবিলিটি কিন্তু শতকরা একজনেরও থাকে না, আমি যেটা মনে করি। তো সে ওই যে আপনার অনলাইন গেম, এটা বিশ্ববিদ্যালয়, সারা পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয় হচ্ছে এই অনলাইন বিশ্ববিদ্যালয়, এই অনলাইন প্ল্যাটফর্মটা। সে যতক্ষণ না পর্যন্ত তার এই প্রবলেমের কোশ্চেন করে উত্তর না পেয়েছে সে ছাড়ে নাই। সে পারে নাই, ঘুমায় গেছি, হঠাৎ নিশিরাতে দেখি মশারি টেনে টেনে ছিঁড়ে ফেলতেছে। কী হয়েছে? ঘুম থেকে উঠে দৌড় মেরেছে খাতা গিয়ে তার প্রবলেম, ঘুম থেকে উঠে ঘুমের ভিতরে গিয়ে সে তার প্রবলেম সলভ করে, তারপরে সে এসে ঘুমাইছে। এই তার কিউরিসিটি, তার এই যে অ্যাগ্রেসিভ একটা ভাব ছিল যে আমাকে একটা শেষ করতে হবে, তো সে শেষ করেছে। এই অবস্থাটাই আমরা দেখতাম যে না, সে যেহেতু নিজেই পারে, করতেছে, তাহলে দৌড়াদৌড়ি না করে, ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে, ফিজিক্যাল কন্ডিশন আছে, টাইমের ব্যাপার আছে, সে নিজেরটা নিজেই করতেছে। ম্যাথটা একটা ভালো পর্যায়ে গেল। চিন্তা করলাম যে এরপরে আমি চিন্তা করলাম যে পরীক্ষা দিতে হবে, যেহেতু পরীক্ষাটা কি দিব, এসএসসি, এইচএসসি, ও লেভেল, এ লেভেল, এডএক্সেল, ক্যামব্রিজ, হোয়াট উইল বি আওয়ার ওয়ে। তখন ওই পরীক্ষার কারিকুলাম কি, সাবজেক্ট কি, এগুলোর সিস্টেমগুলো কি আমাকে বুঝতে হবে। তখন আমি ঢুকে পড়লাম সেলের পিছনে আমিও ঢুকে পড়লাম অনলাইনে। এই ঢুকে পড়ে শুরু করলাম কোথায় ক্যামব্রিজ, কোথায় এডএক্সেল, কোথায় ব্রিটিশ কাউন্সিল, এদের ভিতরে কোথায় কি আসে না আছে, সাবজেক্ট কি, সাবজেক্ট কোড কি, এটার মার্ক ডিস্ট্রিবিউশন কি, পেপার্স কয়টা, টপিকগুলো কি। আমি এগুলো অনেক সময় অনেক টিচার জিজ্ঞেস করে যে এখন যে যাচ্ছে স্যারদের কাছে যে আপনি এই কোন ছাত্র, কোন ক্রাইটেরিয়ার ছাত্র, সায়েন্স টেস্ট। আমি বললাম না স্যার, আমি আর্টসের স্টুডেন্ট। তো বলে যে তাহলে আপনি এগুলা কেমনে বুঝেন? তাই আমি বললাম এই ছেলের পিছনে লেগে আমাকে শিখতে হয়েছে। বলছে আমিও তো এটা বুঝি নাই, আপনি যেটা বললেন। তাই আমি বললাম স্যার প্রয়োজনে আমি শিখে ফেলেছি, আমি যদি চেষ্টা করি তা আমি সেগুলো শিখলাম, বুঝলাম, ঘাটলাম, আর তাকে ওই ম্যাথগুলোই করাচ্ছি। এখন অন্যান্য সাবজেক্ট লাগবে, ফিজিক্স লাগবে, কেমিস্ট্রি, বায়োলজি, তা আমি ফিজিক্স ধরলাম। মাস 2-1-এর ভিতরে একটা বই আছে 50টা চ্যাপ্টার, জাস্ট 50 দিন লেগেছে তার ফিজিক্সটা শেষ করতে, উইদাউট হেল্প অফ এনি টিচার, জাস্ট অনলাইন অ্যান্ড একটা বই। এরপরে সিদ্ধান্ত নিলাম যে পরীক্ষা তো আসলে ও লেভেলে একসাথে 1টাও দেওয়া যায়, 5টাও দেওয়া যায়, 10টাও দেওয়া যায়। আমাদের মতো যে 10টাই পরীক্ষা দিতে হবে, 10 সাবজেক্ট এসএসসি, 10টাই পাস করতে হবে, 1টাই ফেল করলেই ফেল, সব শেষ। আমাদের এই ব্রিটিশ কাউন্সিল বা ক্যামব্রিজ এডএক্সেল এটা নাই। আপনার এখন অ্যাবিলিটি আছে, একটা রুটি কিনার একটাই খান, আপনার একসাথে 1 বস্তা রুটি কেনা দরকার নেই। আপনি পরের সেমিস্টারে আবার 2টা দেন, 5টা দেন, আপনার অ্যাবিলিটি অনুযায়ী, ফাইন্যান্সিয়াল কন্ডিশন আর একাডেমিক প্রিপারেশনস। এই অবস্থায় এটা সিদ্ধান্ত নিলাম ম্যাথ আর ফিজিক্স পরীক্ষাটা দেব।
পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে পাসপোর্ট করতে হবে। ইংলিশ মিডিয়াম পরীক্ষা দিতে পাসপোর্ট লাগবে। তো পাসপোর্ট করার জন্য কি করতে পারি? টাকা লাগবে। এই টাকা চাইতে চাইতে জোগাড় করতে করতে, মানে সেই পাসপোর্ট করার টাকাও আপনার কাছে নেই? না ওই সময় টাকা না, পাসপোর্ট করার টাকাও নাই। তারপরে কেরানীগঞ্জেরই এই যে মহল্লায় থাকি একটা ছেলের কাছ থেকে, মামা রাখে, প্রতিবেশী হয়ে গেছে, অমির কাছ থেকে টাকা নিলাম, নিয়ে আমি এই পাসপোর্টের অ্যাপ্লিকেশন করলাম। অ্যাপ্লিকেশনটা করলাম 15 জুলাই 2024। 15 জুলাই 2024 মানে কি, তখন ছাত্র আন্দোলন তুঙ্গে। আমার পাসপোর্ট 15 দিনের ভিতরে পেয়ে যাব। 6 আগস্ট হচ্ছে আমার রেজিস্ট্রেশনের ডেডলাইন, লাস্ট ডেট। কিন্তু আমি পাসপোর্ট পেলাম আগস্ট মাস শেষের দিকে, কারণ পাসপোর্ট অফিস তখন তছনছ বিধ্বস্ত, পাসপোর্ট পেলাম না, হলো না। যেহেতু হলো না, তারপরে 24 সালেই তখন পরীক্ষাটা দিতে পারলে তার বয়স হতো জাস্ট 8 বছর 2 মাস। 8 বছর 2 মাসে বয়সে ও লেভেল পরীক্ষাটা হয়ে যেত। সেই ধরনের একটা ভালো কিছু রেজাল্ট এই জাতির জন্য, আবদুল্লাহর জন্য করতে পারি নাই অনলি ফর দ্য ল্যাক অফ মানি। সব আছে, মেধা আছে, যোগ্যতা আছে, চেষ্টা আছে, আন্তরিকতা আছে, কোনো কিছুর অভাব নাই, শুধু টাকার অভাবে এই জিনিসটা করতে পারিনি। মানে আজ 2 বছর পরে এসে দিতে হচ্ছে? এই 2 বছর পরে এসে শুধু টাকার অভাবে? হ্যাঁ, মানে হয়েছে কি, 2 বছর পরে চিন্তা করলাম যে পরীক্ষা তো 2টা দিয়ে লাভ নেই। যেহেতু 2টা পড়া হয়ে গেছে, ম্যাথ আর ফিজিক্স, তাহলে আমাকে কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, আদার সাবজেক্টগুলো ধরতে হবে। কোথায় কি করব, কার কাছে যাব, রাস্তা খুঁজতেছিলাম। 2টা কারণে, ফাইন্যান্সিয়াল কারণ আছে, প্লাস হায়ার স্টাডি। হায়ার স্টাডিটা কি, ও A-level পাস করলো, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন যে ক্রাইটেরিয়া বা রিকোয়ারমেন্ট, দেখা গেলো আমাদের সেটা ফুলফিল হচ্ছে না। ওদের যে সমস্ত নানান 5 সাবজেক্টে 6 সাবজেক্টে রাখতে হবে, বাংলায়ও লেভেল থাকতে হবে, নানান বিষয় থাকে। এই সমস্ত বিষয় নিয়ে যাতে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ একটু লিবারেল, এক্সেপশনাল কোনো যেমন ডিসকাউন্ট থাকে, এক্সেপশনাল কোনো পদক্ষেপ যাতে নেয়। এখন কিভাবে নিবে, এর জন্য কেন নিবে, এই জন্য আমি গেলাম যে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে যাই। ওই ডিপার্টমেন্টের প্রফেসররা যদি তার মূল্যায়ন করে যে তাকে আমরা টেস্ট করেছি, তার সম্পর্কে আমরা বুঝেছি যে তাকে যদি আমরা এখন A-level পাস না করলেও আমরা যদি ইউনিভার্সিটিতে নেই, ইউনিভার্সিটির সাথে সে তাল মেলাতে পারবে। এটা আমি এক্সাম্পল দিচ্ছি। আমি যখন গেলাম, গণিত সমিতির সভাপতি প্রফেসর ডক্টর শফিকুল ইসলাম স্যার, ওনাদের একটা মিটিং ডাকলেন সেন্ট্রাল কমিটির। সেই মিটিংয়ে প্রফেসর কামরুজ্জামান, বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটির স্থায়ী কমিটির সদস্য, তো স্থায়ী সদস্য, তো কামরুজ্জামান স্যার প্রচুর প্রশ্ন করেছেন, টোটাল হাউস প্রশ্ন করেছে, তাকে আটকাতে পারে নাই। ভিডিওটা আপনাকে হয়তো আমি দেখাবো না, তো আটকাতে পারে নাই। ওই কামরুজ্জামান স্যার এত প্রশ্ন করেছেন, আমি শুনেছি যে পরে স্যার বলেছে যে আমি আজকে ফার্স্ট ইয়ারের প্রশ্ন তৈরি করেছি, অনার্স ফার্স্ট ইয়ারের প্রশ্ন তৈরি করেছি। প্রশ্ন করে আসার পর আমার মধ্যে ওই জিনিসগুলোই ছিল, আর আমি ওই অ্যাঙ্গেলেই প্রশ্ন করেছি, এবং ওই অ্যাঙ্গেলে সে ইভেন এক টিচার বলছে সেখানে যে এটা তো এমনে না এমনে। কামরুজ্জামান স্যার বলছে, নো, ইউ আর নট রাইট, আবদুল্লাহ ইজ রাইট। ইউনিভার্সিটি টিচারকে ডিফার করতে চাচ্ছিল, ওই স্যার বলছে না, আবদুল্লাহ ইজ রাইট। তো আমার প্রত্যাশা থাকবে ঢাকা ইউনিভার্সিটি মানে গণিত সমিতি এটা যাতে বাংলাদেশে আমরা যদি MIT, হার্ভার্ড বা ক্যামব্রিজ যেটাই যেতে চাই, কপালে কী আছে, যোগ্যতায় কী আছে সেটা হবে, কিন্তু এই দেশেও যেন UGC বলেন, এডুকেশন মিনিস্ট্রি বলেন, এডুকেশন সেক্রেটারিয়েট বলেন, ইভেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলেন, তারা যেন ওই ট্রেডিশনাল কিছু বিষয়ের কারণে এই মেধাটাকে, যদি আমরা ভর্তি হতে চাই বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, XYZ, ট্রেডিশনাল কিছু স্ট্যান্ডার্ড যে সমস্ত রুলস আছে, এই রুলগুলোকে সামনে এনে যেন ভর্তি থেকে বঞ্চিত না করে, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনি দেখবেন অনেক স্টুডেন্ট 4 বছর 5 বছর, ও তো 3.5 বছরে 12 বছরে পড়া শেষ করলো, এখন বাকি 4 বছরের পড়া কি 4 বছর লাগাবো না? সেটা কি করবে? সেটা তো অ্যাকর্ডিং টু রেশিও। ও কোরেশি স্যার কিন্তু বলেছে, আপনার স্যার, যে সে কিন্তু ফার্দার ম্যাথমেটিক্স পড়তেছে, যেটা কেউ নেয় না। ফার্দার ম্যাথমেটিক্স পড়ার অর্থ হলো যে যখন সে MIT-তে সে অ্যাপ্লিকেশন করবে, ভর্তি হবে, এই ফার্দার ম্যাথমেটিক্সে A স্টার এ রেজাল্টের কারণে ওর একটা বছর সফমর হবে। দ্যাট মিনস সে ফার্স্ট ইয়ার পড়বে না, তাকে সেকেন্ড ইয়ারে নিয়ে নেবে। এই ফার্দার ম্যাথমেটিক্সটা এই MIT-র ফার্স্ট ইয়ারের একটা কোর্স কমপ্লিট করে ফেলে, তাহলে 3 বছর হয়ে গেল। তো আমার ঢাকা ইউনিভার্সিটি মনে করে যে ওকে আমার একটা কোর্স 1 বছরের কোর্স, ও তো অলরেডি কি, আমরা যখন ইউনিভার্সিটি গেছি, ওই ইউনিভার্সিটির ক্যালকুলাস বই নিয়ে গেছে। কার ক্যালকুলাস বই?
হাওয়ার্ড অন্টনের ক্যালকুলাস বই নিয়ে গেছে, তো বাসায় পড়ে নিয়ে গেছে। নট ও লেভেল স্যার, ইউনিভার্সিটি হাওয়ার্ড অন্টনের যেটা সিলেবাস, ক্যামব্রিজ, হার্ভার্ড, ঢাকা ইউনিভার্সিটি সবাই পড়ে, সেখান থেকে ক্যালকুলাস করে নিয়ে গেছে। এই শফিকুল ইসলাম স্যার বললো, তুমি এইটা কে লিখছে? বলছে আমি। তুমি এইটা লেখা শিখলে কোথা থেকে? বলছে অনলাইন থেকে, বই থেকে। ডেল্টা এপসিলন কেমনে লেখে, ডেল্টা এপসিলনের ডেফিনেশন, ডেল্টা এপসিলন, সে ওগুলো সব এক্সপ্লেন করে দিয়ে আসছে। তো তারা যদি, শ্রদ্ধেয় শিক্ষকরা যদি বোঝেন যে সে এই বয়সে ও লেভেল পাস করার আগেই ডেল্টা এপসিলন, ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, পার্শিয়াল ইকুয়েশন করতে পারে, অ্যালজেব্রা করতে পারে, লিনিয়ার অ্যালজেব্রা করতে পারে, তাহলে তাকে ও লেভেল পাস ছাড়াও যদি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি করে দেয়, বর্তমান স্টুডেন্টদের সাথে সে তাল মিলিয়ে পাস করে দিতে পারবে। ইভেন ওদের 4 বছরের কোর্স 1 বছরে যেটা করবে, সে 6 মাসে, 4 মাসে সেটা 1 বছর শেষ করতে পারবে। 4 মাসে 1 বছর শেষ করতে পারবে। বিদেশে এরকম সিস্টেম আছে, চ্যালেঞ্জ বেসড পরীক্ষা, যে তুমি চ্যালেঞ্জ, কোন ইয়ারে ভর্তি হবা, কোন ক্লাসে ভর্তি হবা, না আমি পরীক্ষা দিচ্ছি, তোমাদের সাবজেক্ট কি, এই সাবজেক্ট, আমি এই যে 3টা এত ক্রেডিট হবে, আমি পরীক্ষা দিলাম। পরীক্ষা দিয়েছি, 3 মাস পরে সে বললো যে আমি আবার এই 3টা পরীক্ষা দিব। 3 মাস, 4 মাস, 2 মাস পর পর তার এই 2টা 3টা করে টপিক সে পরীক্ষা দিল, দেখা গেল সে 1 বছর 16 মাসে, আপনার 4 মাসে বছর বানায় ফেলতে পারে আমরা ইচ্ছা করলে, 16 মাসে ইচ্ছা করলে স্যার আন্ডারগ্রেজুয়েশন মানে গ্রাজুয়েশন সে কমপ্লিট করে ফেলতে পারে। এই সমস্ত বিষয়গুলো যদি আমাদের দেশের সরকার, রাষ্ট্র, ইউনিভার্সিটি এবং শিক্ষা ব্যবস্থা যদি এই বিষয়গুলোকে, কথা তো অনেকেই বলে, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সবাই অনেক জ্ঞান দিচ্ছে, কিন্তু আমি বলি সবাইকে ধন্যবাদ দিচ্ছি, দেশের জন্য সবাই দেশপ্রেমিক সবাই, আমি অস্বীকার করবো না, কিন্তু ব্যতিক্রম যে ওই আছে, এগুলো জানেন, আপনারা জানেন না বিধায় আপনাদের কাছে জেনে সেই ব্যবস্থাটা নেন। আমি এক্সাম্পল হিসাবে আব্দুল্লাহকে আপনাদের জাতির সামনে হাজির করে দিলাম। অনেক ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। ইতিমধ্যেই আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন ওর ফিজিক্সের টিচার মামুনুর রশিদ। আমরা তার কাছে শুনবো এই আব্দুল্লাহ আল আমিনের বিষয় আর কি, তিনি কেমন দেখছেন। মামুনুর রশিদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমি রাজীব খান বলছি, চ্যানেল 24 থেকে। আমি একটি অনুষ্ঠানে রয়েছি, এই অনুষ্ঠানে আব্দুল্লাহ আল আমিন রয়েছেন। ইতিমধ্যেই আপনি জানেন, আমরাও জানি, এবং আমাদের দর্শকরাও জানতে পেরেছেন যে অসম্ভব মেধাবী এই ছেলেটির, সে ইতিহাস গড়তে যাচ্ছে। তা আপনি ওকে পড়াচ্ছেন, আপনি কাছ থেকে দেখছেন, ও আপনার কাছে কোচিং করছে, আপনি কি বলবেন আব্দুল্লাহ সম্পর্কে? আমি আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম মামুনুর রশিদ। আমি এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের সিনিয়র ফিজিক্স টিচার হিসাবে কাজ করছি। প্রায় 7-8 মাস আগে আব্দুল্লাহ ওর বাবা ওকে নিয়ে আমার কাছে আসে। তো আমি রাতে একদিন ক্লাস শেষে বসে আছি, ওর বাবা যখন আসলো, আমি প্রথমে বললাম যে ওকে কেন এনেছেন? ও বললো যে ON A-level জন্য। দেখেন, আমরা তো বাচ্চাদেরকে পড়াই না। বলছে না স্যার, ও পারবে, আপনি একটু ওকে ট্রাই করেন। তখন আমি ওকে কিছু আমাদের ক্যামব্রিজে ON A-level ফিজিক্স থেকে কিছু কোয়েশ্চেন আস্ক করি। তো যতই আমি জিজ্ঞেস করছিলাম, আমি ততই বিস্মিত হচ্ছিলাম যে এটা কিভাবে সম্ভব। তারপর ওকে আমি ওর বাবার মাথায় হাত দিয়ে, আমি উঠে দাঁড়িয়ে গিয়ে ওর মাথায় হাত দিয়ে বললাম যে কোনো সমস্যা নাই, আপনি চিন্তা করবেন না, আপনার ছেলে যথেষ্ট পটেনশিয়াল, আমি ওকে আজকে থেকে ওকে ফ্রি পড়াবো। এবং শুধু আমি ফ্রি পড়াবো না, আমার এখানে যত টিচার আছে আমি সবাইকে বলে দিব যেন ওকে 100% ফ্রিতে পড়াই। যতদিন পর্যন্ত ও ক্যামব্রিজ এক্সাম দিবে ততদিন পর্যন্ত ফ্রি পড়াবে। এবং আপনার ওনাকে এটাও বলেছিলাম আমি যে আপনি যদি শেষ পর্যন্ত ক্যামব্রিজে রেজিস্ট্রেশন করতে যদি আপনার অসুবিধা হয়, আপনি আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি যদি যতটুকু পারি ততটুকু সামর্থ্য দিয়ে ওকে হেল্প করবো, যেন ও, কারণ আমি দেখতে পাচ্ছিলাম যে ছেলেটা আসলে আমাদের গণ্ডি পেরিয়ে অনেক দূরে চলে যাবে একদিন। আমার সেটাই মনে হয়েছে। আমার জীবনে এমন বাচ্চা আমি পাইনি। তো আমি চাই ওর জীবনটা অনেক ভালো হোক, ও সুন্দর কাটুক। আমি অনেক ট্রাই করতেছি ওর পেছনে। মামুনুর রশিদ, কতটা আশাবাদী বলেন তো? এই যে এইটা কি কোনো পাগলামি কি না যে 10 বছর বয়সে ও লেভেল A-level পরীক্ষা দিবে, না সত্যিকার অর্থে ওর সেই যোগ্যতা আছে? পৃথিবীতে এই জিনিসটা খুবই বিরল, কিন্তু পৃথিবীতে কি কয়েকটা ছেলে আপনি দেখবেন যে ইন্ডিয়াতে একটা ছেলে আছে, আপনার ও মাইক্রোসফটে জব করে। তা আল্লাহর রহমতে আমাদের অনেকগুলো বাচ্চাই কিন্তু আমরা পড়িয়েছি এরকম বাচ্চা স্টিল মাইক্রোসফটে আছে, গুগলে আছে, আপনার বড় বড় কোম্পানিগুলোতে, ফেরারিতে আছে। তো আমার দৃঢ় বিশ্বাস সে একদিন ওই মাইক্রোসফটেই যাবে, ওই একদিন গুগলেই যাবে। ওই ক্যালিবার ওর মধ্যে আছে এবং খুব দ্রুত সে চলে যাবে।
আমার দৃঢ় বিশ্বাস এটা পাগলামি না, এটা যথেষ্ট পরিমাণে সম্ভব, ওকে দিয়ে এটা সম্ভব। আমাদের চ্যানেলের পক্ষ থেকে ওর জন্য অনেক অনেক শুভকামনা আছে এবং আমরা আশা করি এই যে আপনারা নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে যে এমন একজন অসাধারণ বিস্ময়কর বালককে আপনারা সহায়তা দিচ্ছেন, এজন্য আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমরা চাই এটাই তো একজন শিক্ষকের কাজ, যে শুধু আমরা যেটা বাংলাদেশে যেটা বুঝি বা বলি, আমরা অনেকটা আক্ষেপের সঙ্গেই বলি যে শিক্ষকতা পেশা মানে যতটা না শিক্ষা দেয়া তার থেকে অর্থ উপার্জনের ওয়ে হিসাবে বলি আমরা অভিযোগ করি, কিন্তু আপনি আমাদের সেই ধারণাটির একটা ভুল ভেঙেছেন। আমরা আশা করব আপনি ওর সঙ্গে আব্দুল্লাহর সঙ্গে থাকবেন। ধন্যবাদ আপনাকে মামুনুর রশিদ। ধন্যবাদ চ্যানেল 24 কেও ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আপনার কাছে আবার আসবো। এবার আব্দুল্লাহর মা সালমা আক্তার, আপনি কবে থেকে বুঝলেন যে আমার ছেলে আর 2-4টা বাচ্চার মতো না, অনেক মেধাবী একটি স্কুলে সন্তান? যখন পড়তো তখন থেকে মিসরা বলতো যে ওকে ভালো স্কুলে ভর্তি করান, মানে মিসদের পড়া যখন ই করতো ও ভুল ধরে ফেলতো স্যার, তাদের বলতো মিস এইটা ভুল হয়েছে, তখন থেকে মিস একটু রাগ ই করতো। তারপরে বুঝতে পারছে যে আব্দুল্লাহ তো সবগুলোর ভিতরেই পারতেছে, আমার ভুল ধরতেছে, আমাকে ডেকে বলতো যে ওকে ভালো একটা স্কুলে ভর্তি করান, এখানে রেখে তো ওকে মানে ওর হইতেছে না, ও তো এগুলো সব আমাদের করতেছে, এইটাই বলতো মিসরা। তখন থেকেই মানে ওকে সবাই মানে করতো, ইংলিশ মিডিয়ামের বাচ্চারা এসেও মানে ওর সাথে সময় কাটাতো, ইংলিশে সব এগুলা সলভ করতো, ওকে খুব ভালোবাসতো, আদর করতো গ্রিন হিলের ছাত্ররা। কতটা স্বপ্ন দেখেন ছেলেকে নিয়ে? ও তো অনেক বড় হতে চায়, ওকে নিয়ে অনেক দূর আল্লাহ যেন ওর করে। ওর দোয়া করবেন। ছোটবেলাটা কেমন কেটেছে যদি বলেন একটু? ও তো স্কুলে দেওয়ার পর বুঝলেন যখন শিক্ষকরা বলল যে ওর শিক্ষকদের ভুল ধরছে, তার আগে কখনো ওর মধ্যে একদম আপনি তো মা, ওর খেলাই ছিল মানে ছোটবেলা থেকে বই পুস্তক নিয়ে, মানে বলতো না যে আমাকে একটা গাড়ি কিনে দাও, এটা কিনে দাও, ওর ওইটাই ছিল, আর ওর কোনো ছিল না, সারাক্ষণ বই বই পুস্তক নিয়ে ওর খেলা এইটাই ছিল, মানে খুব বই যত্ন করতো, বই কখনো ছিঁড়তো না ছোটবেলা থেকেই, মানে ছোট বাচ্চারা তো বই পেলে ছিঁড়ে ফেলে, কিন্তু ও এইটা করতো না কখনো। কত বয়স থেকে? এই ছোট 3-4 বছর থেকেই মানে এরকমই করতো, আরও খুব সুন্দর করে যেটাই করতো ওটা আর্টিস্ট করতো, মানে করতো নিজেই, মানে নিজের থেকেই করতো এগুলা। মার কাছ থেকেই প্রথম শিক্ষাটা আমরা পাই, মাই প্রথমে হাতে কলমে সেই ছোটবেলা থেকে কবিতা না, ওরে শিখিয়েছেন। এইভাবে শেখানো হয় নাই, আপনি নিজেই এক পুরোটাই নিজে দেখছে ওটাই করছে, নিজে দেখে নিজেই শিখে নিয়েছে। আব্দুল্লাহ, কি পারো তুমি বলো তো? ম্যাথ, ফিজিক্স আর এই যে রিসেন্টলি কম্পিউটার সায়েন্স শুরু করেছে। ম্যাথ ফিজিক্সের এটা তো খুব কঠিন জিনিস। ম্যাথ তো আমরা দেখি যে ম্যাথের ভয়ে অনেকে পরীক্ষা দিতে চায় না। হ্যাঁ, এটা আমরা অনেক কালে মানে ছোটবেলা থেকে দেখেছি, ম্যাথ আসলে সবার পরীক্ষার আগের দিন জ্বর চলে আসে, কিন্তু এগুলো এত ভালো পারো হ্যাঁ। কিভাবে? মানে কেন তোমার আগ্রহটা জন্মালো এগুলোর প্রতি? এমনি আমার ম্যাথ মজা লাগে। ম্যাথ মজা লাগে তাই শিখে ফেলেছো? হ্যাঁ। এই শেখার পেছনে তোমার মনে হয় কে তোমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে? আমার বাবা। বাবা? হ্যাঁ। মা? অত বেশি না। অত বেশি না, বাবা করেছে। হ্যাঁ। মা তো বললো যে তুমি নিজেই শিখেছো, হ্যাঁ। এটাই তো মার গর্ব যে মার কষ্ট করতে হয়নি। আমরা দেখেছি আমাদের মারা বা ইদানিং মারা হ্যাঁ। কত কষ্ট করে। যেটি বলছিলেন আপনি, যেখানে ছিলাম আমরা, যে এই পরীক্ষা দেওয়ার যে প্রক্রিয়াটা কিভাবে শুরু হলো? পরীক্ষা যখন আমি আগে আপনি বললাম যে পাসপোর্ট দুইটা balance হয়ে গেছে। সাবজেক্ট দিব, তো যেহেতু পাসপোর্ট হলো না, তাহলে আর দুইটা না, বাকি আগামী মে জুন পর্যন্ত যে সময়টা আছে এই সময়ের ভিতরে আমি ও লেভেলের 5টা-6টা সাবজেক্ট দিয়ে দিব। সেই হিসাবে ম্যাথ ফিজিক্সের সাথে আরেকটা ম্যাথ, এডিশনাল ম্যাথমেটিক্স, তারপরে আপনার কেমিস্ট্রি, বায়োলজি, এই সাবজেক্টও ধরলাম যে এগুলো নিয়ে আমরা মে জুন মাসে পরীক্ষা দিব। তো সেই হিসাব করে ওখানে এডুকেট একাডেমি নামে একটা কোচিং সেন্টার আছে, ওখানে গেলাম যে স্যার এই সাবজেক্টগুলো একটু পড়াই দেন, পয়সা করে কম দিব, এটা করবো এইভাবে। তো টিচার এগ্রি করলেন, কিন্তু আমার পক্ষে সেই ফাইন্যান্সিয়াল আসা যাওয়া, আপনি আমাকে মাগনাই দিচ্ছেন যে খাবার দেবো আসো, কিন্তু আমি যে আসবো, আমি আসার জন্য বা আমার একটা ব্যাগ লাগ, সেই টাকাটাও সেই অ্যাবিলিটি না থাকার কারণে আমি সেটা কন্টিনিউ করতে পারিনি। ওই সেই আগের অবস্থায় তার নিজের মতো করি। তা আমি আসলে 2014 সাল থেকে অ্যাক্সিডেন্টের পর থেকেই ধার দেনার ওপর আছি। ধার দেনা বন্ধু বান্ধব বা পরিচিত
যে 5,000 টাকা দাও, 10,000 টাকা দিয়ে দিব। ওই যে দিয়ে দেবো বলে নিচ্ছি, কিন্তু আর দিয়ে দেওয়াটা হচ্ছে না। তো দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, তো বলে ঠিক আছে তুই আর দিবি, ঠিক আছে বাদ। কিন্তু কিছু কিছু আছে যে না, ছেলেরা বড় হচ্ছে তখন দিস, চাপাচাপি করলাম না। তো কিছু কিছু লোক তো আছে যে আমি কি টাকার গাছ লাগাইছি। তো সেই অবস্থায় কিছু লোকের টাকা পয়সা, বাড়ির জমি, আমার জমি জায়গাও নেই, ভিটার মাটি যেইটুকু ছিল বিক্রি করে ওদের টাকা শোধ করে দিয়ে আবার ধার দেনার উপরে আছি, যে আগের ধার দেনা শোধ করলাম জমি বেচে, এবার ধার দেনা শোধ করবো, ছেলেরা ইনকাম করবে তখন সেই টাকা দিয়ে, ওইভাবেই আমি করতেছিলাম। ধার দেনা কত করা যায়, এক যুগ পার হয়ে গেছে। আমি অত পপুলার লোক না, আবার ওই রকমও লোক না যে আমাকে মানুষের দিয়ে দিবে। তারপরেও যত সব মানুষ দিছে, যে যতটুকু সহযোগিতা করেছে, অনেক লোক সহযোগিতা করেছে। আপনি কি পর্যন্ত পড়াশোনা করেছেন? ইন্টারমিডিয়েট পর্যন্ত করেছি। ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন? জি। তারপর পড়াশোনায় কি তারপরে- করতেন? আপনি এমনি প্রফেশনে কি ছিলেন? প্রফেশনে আসলে আমার একটু হজবরল ছিল, স্থিরতা ছিল না কোনো প্রফেশনে। কখনো একটা আমরা কম্পিউটার ট্রেনিং প্রোগ্রামের মানে সাংগঠনিক কাঠামো দাঁড় করে ভ্রাম্যমান কম্পিউটার ট্রেনিং সেন্টার চালু করলাম। কলেজে কলেজে গিয়ে আমরা ট্রেনিং করাই, সেটা টার্গেটটা ছিল যে একটা ভালো কিছু করার, কিছু লোকজন নিয়ে বিনিয়োগ করে। তারপরে কিছুটা স্কুল প্রতিষ্ঠার সাথেও ছিলাম, যেমন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ক্যামব্রিজ একাডেমি নামে একটা প্রতিষ্ঠান। আর ক্যামব্রিজ নামটার প্রতি আমার আগে থেকে লোক ছিল, একটা স্কুল করলাম ক্যামব্রিজ একাডেমি নামে। ওখানে ছিলাম, ওদের সাথে বন্ধুবান্ধবদের নিয়ে করলাম। কিন্তু আসলে আমি এতটাই অযোগ্য বা যে এই সমাজের সাথে, এই সমাজের যে কালচার, এই সমাজের যে অভ্যাস, ট্র্যাডিশন, এগুলোর সাথে আসলে আমি চলতে পারি না, যাইতে খাপ পারি না। খাওয়াতে পারেন না। খাপ খাওয়াতে পারি না। যাই স্কুল শুরু করলাম 5 জনে মিলে, আমি বললাম তোরা কর, আমি আসি। আমি এখন মানে বর্তমান ফিনান্সিয়াল অবস্থাটা কি আপনার? বর্তমান ফিনান্সিয়াল অবস্থাটা, মানে এমন একজন মেধাবী ছেলেকে যদি আপনি বড় করতে চান, বিভিন্ন সময় অর্থের প্রয়োজন পড়বে। হ্যাঁ, কিছু জিনিস তো আছেই যে টাকা ছাড়া হবে না, কিছু জিনিস তো আছেই টাকা ছাড়া হবে না। খাওয়া দাওয়াটা যেটা করি, ওই ধার দেনার কথা বললাম, ওইটাই। তো আমার একটা ছেলে ছিল, ওরে বড়, সেটা হচ্ছে যে 10 বছর বড়, ও ইন্টারমিডিয়েট পাস করলো গত 20 পরে। গ্রাফিক ডিজাইনটা ওকে শেখালাম, ও টুকটাক কাজও করতেছিল। তো একটা ফার্মের চাকরি করতো অল্প কিছু বেতনে, কিন্তু সেটা দিয়ে যে তার ভার্সিটিটা যেন চলে। এখন প্রশ্ন আছে যে আমি বেসরকারি ভার্সিটি দিছি, তো ওইটাতে তো খরচের ব্যাপার আছে। তো অনেকে বলে যে জাতীয় বিশ্ববিদ্যালয় দিলে তো হতো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে 7 দিনের জায়গায় 3 দিন 4 দিনে ক্লাস করতে হবে। আমাদের টার্গেট যেহেতু চাকরি করে খেতে হবে, তাহলে ওই লাইনটাই যে চাকরি বাকরি করবে, আর এদিকে প্রাইভেট পড়ে শুক্রবারে ক্লাস করে পরীক্ষা দিবে, যাতে অন্ততপক্ষে তার খরচটা যেন এতদিন যেভাবেই হয়েছে তার লেখাপড়াটা যেন সে চালিয়ে দিতে পারে। এই জন্য আমার ওই ছেলের প্রসঙ্গটা আমি আমাদের এই হিস্ট্রির ভিতরে আনিই না, যে বাবা তোমারটা তুমি যা পারো টিউশনি করো, আর ওই যে গ্রাফিক ডিজাইন হিসেবে যা করতেছো, যেটা পারো করে করে তুমি তোমারটা চালাও। করছে। হ্যাঁ, সেটা করতেছে। আবার আসবো, কয় সন্তান আপনার সালমা আক্তার? 3টা ছেলে ছিল, বড় ছেলেটা 6.5 বছর বয়সে মারা গেছে, আর মেজো ছেলেটাই যে 21 বছর বয়স শেষ হলো। ওই যে গ্রাফিক্স ডিজাইনার কথা মেজো ছেলেটা, ছোট ছেলে আব্দুল্লাহ আলামী, ওর বয়স। এদের এই যে 3 সন্তান, এত মেধাবী একজন সন্তান, তার যে প্রয়োজন, তাকে ঠিক মতো নার্সিং করা, খাওয়ানো, যত্ন নেওয়া, প্রয়োজনে কি লাগবে না লাগবে সেটা কি দিতে পারেন? না, এটা দিতে পারি না। এই জন্য কি খুব কষ্ট হয় মা হিসাবে? কারণ আপনি তো পেটে ধরেছেন সন্তানদের। সন্তানরা যদি বড় হয়, ভালো থাকে, মা বাবার থেকে খুশি পৃথিবীতে আর কেউ হয় না। কষ্ট তো হয়, আফসোসও করে, ছটফট করে, আফসোস করে, ছটফট করে। এখন কি কোনো আশার আলো দেখছেন যে এই সন্তানকে, মানে অনেকেই তো ইতিমধ্যে জেনে গেছে যে এমন একজন সন্তান আপনাদের ঘরে রয়েছে যাকে নিয়ে, মানে এই পর্যন্ত কতটা সহায়তা, 2014 মানে সালে স্থায়ী কোনো সমাধান পেয়েছেন কিনা? হয়তোবা কারো কাছে আপনি বলছিলেন ধার দেনা করে চলছি, সেভাবে ধার দেনা করে কতদিন চলা যায়? ওই যদি পর্যায়টা স্থায়ীভাবে যদি কেউ একটা সমাধান পাই নাই। এ ব্যাপারে আমি বলি, ধরেন 2014 সালে অ্যাক্সিডেন্টের পর থেকে আমি আশা হতো না। যদি আশা হতাম, মানুষ তো ঢাকায় থাকে, কোনো কারণে ব্যর্থ হলে গ্রামে চলে যায়। আমি কখনো ব্যাক করি নাই, কারণ ঢাকায় গ্রামে গেলে হয়তো
এই পর্যায়গুলো, এই সুযোগগুলো আমি পেতাম না, ছেলেদেরকে আমি প্রপার লাইনে রাখতে পারতাম না। এই জন্য আমি কখনোই যে কোনো মূল্যে ঢাকার আশেপাশে হলেও থাকার চেষ্টা করছি, দূরে যাই নাই। এখন এতদিন কিন্তু ওইভাবে আমি যে বড় কিছু লাগবে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে, এই যেমন আপনাদের কাছে আসলাম, কথা বলতেছি, এগুলো নিয়ে মাথা ঘামাই নাই। কেন ঘামাই নাই? মানে আমার সাবজেক্টটা কি, সে ও লেভেল প্রস্তুতি নিচ্ছে, পরীক্ষার প্রস্তুতি, এটা কোনো আসলে ডকুমেন্ট কিছু না, এটা ডকুমেন্টারি কিছু নাই কিন্তু যে সে আসলে কি করতেছে। ও আমার ছেলে ও লেভেল পড়ে, এ লেভেল পড়ে, এটা আপনি বুঝবেন না, অথেন্টিকেশন কিছু বুঝবেন না। আমি কথার কথা বললাম যে আপনি বুঝবেন না, আপনি ম্যাথের ফিজিক্সের স্টুডেন্ট না হলে এটা বুঝবেন না, বা ওদের কারিকুলাম সহ। এখন পরীক্ষার প্রস্তুতি যখন আমি নিলাম, আমি যে কোনো মূল্যে যে আগে একটা রেজিস্ট্রেশন করে তারপর আমি বলবো যে এই যে আমি রেজিস্ট্রেশন করেছি, রেজিস্ট্রেশন করা সম্ভব। অনেকেই বলে যে না, এই বাচ্চা পরীক্ষা দিতে পারবে না, 14 বছর 16 বছর নিতে হয় না। এই দেশে বিখ্যাত বিখ্যাত স্কুলের প্রিন্সিপালরাও ফেসবুকের বিভিন্ন গ্রুপে আলোচনা হচ্ছে। তো এক টিচার বললেন যে আব্দুল্লাহ আমাদের ছাত্র, সে ও লেভেল দিবে, এ লেভেল দিবে। বিখ্যাত স্কুলের টিচার কমেন্ট করছে যে ব্রিটিশ কাউন্সিল সার্ভার এগুলা মানে না, এগুলো হয় না। তো আমাকে জানালো, আমি বললাম স্যার ওই 2 প্রিন্সিপাল স্যারকে আমি 2 বছর আগে মেসেজ করেছিলাম ফেসবুকে, ওনারা বলছে যে ইম্পসিবল, এই বয়সে সম্ভব না। কিন্তু আমি ব্রিটিশ কাউন্সিলের অফিসে আমি নক করেছি, ইভেন ক্যামব্রিজের কান্ট্রি ডিরেক্টর মিস্টার শাহিন রেজাকেও আমি নক করেছি, ওনারা বলেছেন এজ কোনো ব্যারিয়ার না, এজ নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এখনও কি বলা হচ্ছে যে না, এটা সম্ভব না। যখন সম্ভব না বলতেছে, তখন আমাকে আপনানসা করেছি স্যার, ফার্দার ম্যাথমেটিক্স গ্রিন হেরাল্ড এট সেন্ট জোসেফের টিচার, উনি আমাকে জানান যে আপনার ছেলেকে তো আমি পাচ্ছি, এই জুলাই থেকে শুরু করলাম, কিন্তু এই ধরনের টিচারও তো বলতেছে রেজিস্ট্রেশন নাকি হয় না। তা আমি বললাম স্যার ওনাদেরকে আমি বলেছি, ওনারা আগেই বলেছে। তো আমি ব্রিটিশ কাউন্সিলে কান্ট্রি ডিরেক্টর, আমাদের কান্ট্রি এক্সাম ডিরেক্টর জুনায়েদ আহমেদ সাহেবকে ইমেইল করলাম যে স্যার আমার বাচ্চার বয়স এই, আমার ছেলেটা পরীক্ষা দিবে এ লেভেল এবং ও লেভেল একসাথে, কয় তারিখে, 30শে সেপ্টেম্বর পরীক্ষার ডেট, একই টাইমে বিকালবেলা 2টো পরীক্ষা, অ্যাডম্যাথ অ্যান্ড পিওর ম্যাথ 1, একই টাইমে 2টা পরীক্ষা কেমনে দেবে। আমি তো স্যার এটা সমাধান কোনো আছে কি না মেল করলাম। উনি আমাকে ওনার অফিসিয়াল দিয়ে ফোন করলো যে আপনি আগামীকাল আসেন, রেজিস্ট্রেশনের প্রস্তুতি নিয়ে আসেন। তো আমি প্রস্তুতি নিব, আমার পকেটে তখন এই ওখানে যাওয়ার জন্য ছবি তুলতে হবে, ছবি তোলার টাকাটা নেই আমার। আর আমি কি করি অনেক জায়গায় কান্নাকাটি করে আমার অনেক পুরনো একটা ছাত্রর খালাতো ভাই, বাচ্চা ছিল, আমাকে চিনে, ওকে বললাম মামা আমাকে একটু সাহায্য করতে পারবি? বলছে আমার টাকা নাই, ক্রেডিট কার্ডের লোন যদি এটা অ্যাকসেপ্ট করে আমি দিতে পারি, তাও সর্বোচ্চ 1 মাসের জন্য। আমি বললাম তুই আয়, আমি রিস্ক নিয়ে নিছি যে চল যাই। ও গেল ব্রিটিশ কাউন্সিলে গিয়ে আমাকে 53,820 টাকা দিয়ে রেজিস্ট্রেশনটা করাই দিছে। ব্রিটিশ কাউন্সিল বলছে যে এটা কোথায় শুনেছেন আপনি যে এই পরীক্ষা দেওয়া যাবে না? আমি বলছি কথা হচ্ছে। তার মানে বয়সের আসলে কোনো ব্যারিয়ার নেই। না, শুধু না, আপনি যে বললেন ও লেভেল এ লেভেল, যে আপনি ও লেভেল দেওয়া দরকার না, আপনি এ লেভেল দেওয়ার দরকার আছে। আপনি এ লেভেল যদি পারেন, তার মানে কি আপনি ও লেভেল না পারার কথা না। তো এইটা ব্রিটিশ কাউন্সিলের কোনো ব্যারিকেড নেই, আমার রেজিস্ট্রেশন করে দিছে। তার মানে ও লেভেল ছাড়াও এ লেভেল দেওয়া যাবে। ইভেন অনেক ইউনিভার্সিটি আছে, এটা অনেকেই জানেন না। আমি কিন্তু এই সমস্ত চ্যালেঞ্জগুলো নেওয়ার জন্য, জানানোর জন্য, আমি যে সমস্ত ঘাত প্রতিঘাত এই লাইনে এসে দেখেছি, যে সমস্ত বাধা বিপত্তি, কুসংস্কার বা বিভিন্ন মহল থেকে যেভাবে আমাদের গার্জিয়ানদেরকে, এটা তাহলে কি শুধু টাকা কামানোর একটা ওয়ে? রাইট 100% রাইট। এই জন্য কিন্তু আমি দুটো একসাথে করেছি। আর ওই যে রেজিস্ট্রেশন কখন আবার আইন ব্রিটিশ কাউন্সিল চেঞ্জ করে ফেলে ঠিক নাই, আমি করে ফেলি। আমি লোন নিছি একটা ছেলের কাছ থেকে টাকা নিয়ে, আমি সেই রেজিস্ট্রেশনটা করে ফেলেছি। এখন কোনো বাধা বিপত্তি নাই। কিন্তু ইভেন আমাদের দেশে 5টা সাবজেক্টে ও লেভেল দেওয়া লাগবে মিনিমাম। আমাদের দেশের গভর্নমেন্ট বা প্রাইভেট ইউনিভার্সিটিতে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে 4টা সাবজেক্ট ও লেভেল দেওয়া লাগবে, আর 2টা সাবজেক্টে এ লেভেল হলেই হলো। কিন্তু ইন্টারন্যাশনাল বিভিন্ন ইউনিভার্সিটি আছে, তারা এগুলো দেখবেই না। আপনি হাই স্কুল, আমাদের তো মাধ্যমিক বিদ্যালয়, কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক যে বিদ্যালয়, এটা হাই স্কুলটা 12 ক্লাস, ইউনিভার্সিটি যাওয়ার জন্য 12। আমি 1, 2, 3, 4 ক্লাস 8, 9, 10 করেছি কিনা এই বিষয়টা কিন্তু ওদের কাছে হেডেক না। ওদের কাছে হচ্ছে ওদেরকে যাওয়ার জন্য আপনার এইচএসসি, 12 ক্লাস, এ লেভেল, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড পাসিং। আগে কি করেছেন ডাজন্ট ম্যাটার না, আপনি সর্বশেষ এ লেভেল অথবা ইন্টারমিডিয়েট কেমন রেজাল্ট করছেন সেটাই তাদের কাছে মুখ্য। কিন্তু আমাদের তো ইন্টারমিডিয়েট দিতে পারবেন না এইচএসসি, এসএসসি না দিয়ে, 10 সাবজেক্টে পাস না করলে তো আপনি পাসই না। এটা আমার বাংলাদেশ। তো এখন আপনি যে কথাটা বলতেছিলেন
যে আমি কোথাও এই স্থায়ী কোনো সমাধান পেয়েছি কিনা এই প্রসঙ্গে আসি। আমি এর ভিতরে চিন্তা করলাম যে কি করা যায়। আমি তো ওয়েবসাইট এখানে সেখানে ঘাটাঘাটি করতেছি। পরে দেখলাম বাংলাদেশের গণিত সমিতি আছে, বাংলাদেশ গণিত সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ মুজিবুর রহমান গণিত ভবনের অফিসটা। আমি সেখানে গেলাম, ওখানকার সভাপতি প্রফেসর ডক্টর শফিকুল ইসলাম স্যার। এখন আমরা আবার আসবো আপনার কাছে। আমরা ইতিমধ্যে আবার সংযুক্ত হয়েছি প্রিয় দর্শক, আফনান শাহ কুরেশি, আব্দুল্লাহর ম্যাথের টিচার। আমরা এবার একটু তার সঙ্গে কথা বলে আসছি। আফনান শাহ কুরেশি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। আমি চ্যানেল 24 থেকে রাজীব খান বলছি। আমাদের এই অনুষ্ঠানে আপনার ছাত্র আব্দুল্লাহ উপস্থিত আছে। নিশ্চয়ই আব্দুল্লাহ সম্পর্কে জানেন, ওর যে অসম্ভব মেধা, এই বয়সে ও এ লেভেল এবং ও লেভেল পরীক্ষা দিতে যাচ্ছে। কি বলবেন, এটা কি আসলে সম্ভব কিনা? আপনি কাছ থেকে ওকে দেখেছেন এবং কি মনে হয় আপনার? আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। তো ও তখন থেকে আমি ঠিক বুঝতে পারিনি যে ব্যাপারটা কি। তো আমি কয়েকটা কোয়েশ্চেন ওকে করেছিলাম। তো ওইটা কিন্তু ওর যেটা অনেক কিছু আনসার করেছে, যেটা ধরেন ও লেভেলে এ স্টার পাওয়া স্টুডেন্টও কারেক্টলি আনসার করতে পারে না এরকম। আর আমি যখন ক্লাস করাই, শুধু ম্যাথ না, কিন্তু ও ফার্দার ম্যাথও করছে এবং ফার্দার ম্যাথ খুব ইজিলি করছে, যেখানে দেখা যাচ্ছে অনেক ভালো স্টুডেন্ট তো নিতে ভয়ই পায়, মানে সাবজেক্টটা নিতেই ভয় পায়, বা টিচারদের কাছে আসলে অনেক সময় কঠিন লাগে। তো সেটাও সে কিন্তু খুব ইজিলি করতে পারছে। তার যে করতে কখনো আটকাচ্ছে, তার ডিফিকাল্টি লাগছে, এরকম কোনো ব্যাপারই নেই। ম্যাথ এবং ফার্দার ম্যাথ, যেটা খুব কঠিন সাবজেক্ট ধরা, খুবই কম স্টুডেন্ট নেয়। ও লেভেল এবং এ লেভেল পরীক্ষা নিয়ে আপনি কতটা আশাবাদী? কেমন হবে ও ফলাফল? খুব ভালো করবে, আমি 100% শিওর, খুবই ভালো করবে ম্যাথ ফার্দার ম্যাথ দুটাতেই। এবং ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন ওকে নিয়ে? সেটা আসলে ঠিক অতটা আমি বলতে পারছি না। খুব ভালো কিছু করার কথা, এবং এটা গভর্নমেন্টের উচিত একটা আলাদা প্রভিশন, যেমন পাবলিক ইউনিভার্সিটি, বুয়েট বা ঢাকা ভার্সিটি। আমি নিজে বুয়েটের গ্রাজুয়েট, পিএইচডি গ্রাজুয়েট, তো এরকম একটু আলাদা প্রভিশন রাখা উচিত ওর মতো স্টুডেন্টের জন্য, যেটা বাইরের দেশে অনেক বড় বড় ইউনিভার্সিটিতে কিন্তু আছে। অনেক অল্প বয়সে প্রফেসর উপাধি দেয়। হ্যাঁ। কিন্তু এই যে দেখেন, এত মেধাবী একজন শিক্ষার্থী, আমরা বলতে পারি একটা রহস্য বালক, সেই বালকটাকে নিয়ে ওর বাবা মা আর্থিকভাবে হিমশিম খাচ্ছে, মানুষের কাছ থেকে টাকা নিয়ে রেজিস্ট্রেশন করানো লাগছে। আপনিও জানেন বিষয়গুলো। আপনারা কতটা সহায়তা করছেন এই বিষয়ে? না, আমাদের সহায়তা নিয়ে আমি টিউশন ফি নিচ্ছি না এরকম, বা এরকম কোনো সহায়তা হলে আমাদের তরফ থেকে পুরো ফুল যে আমাদের যে সাপোর্ট সেটা আছে। আর কি কিছু লাইফে ডিফিকাল্টি থাকে, তো সেটা সে ওভারকাম করে খুব সাকসেসফুল হবে, এটা আমি শিওর। ওর মেধা নিয়ে কি বলবেন আপনি? মেয়েটা তো মানে ও কিন্তু টপ ক্লাস স্টুডেন্টের সাথে ক্লাস করছে, একদম ওদের সাথে, মানে একদম একই সাথে, একই ভাবে, কোনো উইদাউট এনি সর্ট অফ ডিফিকাল্টি। আমার অনেক সময় যে একটা স্টুডেন্ট কিছু পারছে না, সেটা দেখা দিচ্ছে যে এইটাই ভাবে করতে হয়। জি, ধন্যবাদ আফনান শাহ কুরেশি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শিক্ষক হিসাবে আপনারা যে সহায়তা করছেন, এটা আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আপনি, আশা করি যে আপনি এবং আপনারা আব্দুল্লাহর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ আপনাকে। যেটি বলছিলেন যে শিক্ষকদের কাছ থেকে সহায়তা পাচ্ছেন। হ্যাঁ, সেটার একটু লিমিটেশনও আছে। যেমন ওর পরীক্ষা ও লেভেল এবং এ লেভেল মিলে টোটাল পরীক্ষা হবে 34টা ইউনিট। 34টা ইউনিটে মানে 34 দিন ওকে পরীক্ষা দিতে হবে। এখন আমরা এতক্ষণ যে কথা বললাম, মামুনুর রশিদ স্যার, উনি ও লেভেল এ লেভেলের ফিজিক্স, এই ফিজিক্সের ও লেভেলের একটা ইউনিট আর এ লেভেলের 5টা ইউনিট, 6টা ইউনিট মামুন স্যার। মামুন স্যার কী বলেছে জানেন? আমি গেলাম ওকে নিয়ে, পরে যখন বললো যে সব দেখলো, বই খুলে ওনার যে বিশাল বিশাল বই দেখতেছে, এটা কি, সে উত্তর দিচ্ছে, বলে দিচ্ছে এইটা উত্তর। তো স্যার তো অবাক, তো বলতেছে যে কীভাবে তুমি এটা বুঝলে, এটা স্যার ব্যাখ্যা করে। তো পরে স্যার আমাকে জিজ্ঞেস করছে, আপনার ছেলে একটা এমন আরেকটা আছে, সেও কিরম ব্রিলিয়ান্ট? তাই বললাম স্যার সেও ব্রিলিয়ান্ট, কিন্তু তাকে আমাদের পেটে ভাতের জন্য তাকে একটু কষ্ট করতে হচ্ছে, যার কারণে তাকে আবার আসবো। আবু হেনা, তুমি এ লেভেল ও লেভেল পরীক্ষায় কেমন রেজাল্ট হবে কি আশা করছো? তোমার কনফিডেন্টটা কেমন, কোন লেভেলে আছে এখন? এ বা স্টার। এ বা স্টার পাবে। হ্যাঁ। তারপর কি করবে? তারপর ইউনিভার্সিটিতে যাব। ইউনিভার্সিটি কোথায় করার ইচ্ছা? ক্যামব্রিজে বা এমআইটি। ক্যামব্রিজ বা এমআইটিতে? হ্যাঁ। কি হবে ভবিষ্যতে, বড় হয়ে কি হতে চাও? ম্যাথমেটিশিয়ান। এটা তো অনেক কঠিন একটা বিষয়। না, বেশি কঠিন না। তোমার কাছে কঠিন না, আমাদের কাছে কঠিন, তাই না? বা অনেকের কাছে কঠিন, হ্যাঁ।
তাই না? তুমি এত সবকিছু এত সহজে কিভাবে নাও, নিতে পারো কিভাবে বলো তো? জানি না, আমার কাছে সহজ লাগে। তোমার কাছে সহজ লাগে? হ্যাঁ। আসলেও কি তাই? সবকিছু ক্লাসে না, ওই আগে মুজিব স্যারের কথা বললাম, স্যার বলতো যে এই একটা স্টুডেন্ট, স্যার আমি তো পারতেছি না, এই যে আবদুল্লাহ করাই দিচ্ছে, এই হয়েছে, হ্যাঁ জি স্যার, তাহলে 100 টাকার আইসক্রিম, নগদ 100 টাকা। ও তোমারটা মানে স্যার তো সময় পাচ্ছে না, 5 জন স্টুডেন্টকে দেখাচ্ছে, স্যারের কাজ সে করে দিচ্ছে, এই তোমার একটা ছোট্ট কাজ করেছে, আচ্ছা 20 টাকার একটা চকলেট খাওয়া এখন, নগদ তার তার এই মানে তার যে ইয়ে ছিল এটা করে দিত। এই যে আপনান শাহ কুরেশি স্যার বললেন যে, ইভেন মামুন স্যার বলেন, যখনই ক্লাসে প্যাচ লাগতেছে কারো, বারবার বুঝতেছে না, তখন আবদুল্লাহ গো, বা ইভেন ছাত্ররাই আসে আস্তে আস্তে করে, আবদুল্লাহ তুমি একটা আমাকে করে দেয়। মানে ওদের তো 20 বছর বয়স, 21, 22, 18, 19 বছর বয়স, ও তো চিপাই পড়ে 10 বছরে। হ্যাঁ, কিন্তু ওদের প্রবলেম সে সলভ করে দেয়। আচ্ছা আব্দুল্লাহ, তুমি ভবিষ্যতে যেটা হতে চাচ্ছ সেটা হওয়ার পর কি করবে তুমি? এই যে বাবা মা তোমাকে নিয়ে যে কষ্ট করছে, বাবা মার জন্য কি করবে? আমার যখন টাকা হবে তখন তাদের যে আর সব কিছু করে দেবো টাকা দিয়ে। তাদের কি সঙ্গে রাখবে হ্যাঁ, নাকি তাদের রেখে দূরে থাকবে? সঙ্গে রাখবো। সঙ্গেই রাখবে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। কি বলেন যে বাবা মাকে সঙ্গেই রাখতে চায়, আপনারাও কি থাকতে চান? যদি একটা পর্যায়ে, যেমন আমি, আমার বাবা মা নেই, কিন্তু এরকম আমারও নিশ্চয়ই ইচ্ছা ছিল, আমারও ইচ্ছা ছিল বাবা মার সঙ্গে থাকবো, বাবা মার সঙ্গে থাকবে, কিন্তু প্রফেশনের কারণে, দূরে থাকার কারণে সেটা কিন্তু শেষ বয়সে তাদের সঙ্গে আমি থাকতে পারিনি। সেটা তখন আপনারা মেনে নেবেন কিনা যে ওর প্রফেশনের কারণে অনেক দূরে আছে? এটার উপরে আমি রিপ্লাই দিই। হ্যাঁ। আমি রিপ্লাই দিই। আমরা পত্রপত্রিকায় অনেক সময় দেখি খুব হতাশার নিউজ, যে ছেলেরা অনেক বড় হয়েছে, আবার বাবা মা হচ্ছে বৃদ্ধাশ্রমে, এটা বলে। আসলে আমি কিন্তু এটাকে নেগেটিভলি দেখি না। টোটাল সমাজ যদি বলে যে এটা একটা খারাপ জিনিস, আমি কিন্তু সেটাকে নেগেটিভ বলি না। কি কারণে বলি না? আবদুল্লাহকে আমি এখন বিখ্যাত কিছু বানাচ্ছি, সে মনে করেন নাসায় দৌড়াবে, সে মনে করেন যে গুগলে দৌড়াবে। এখন আমার মতো বুড়া মানুষকে নিয়ে আমাকে তো সে একবার সিলিকন ভ্যালিতে দৌড়াবে, নাকি একটা লস অ্যাঞ্জেলসে যাবে, নাকি সে একবার লন্ডনে যাবে, নাকি সে ওয়াশিংটন যাবে, সে আমার কথা চিন্তা করবে? এটা কি আমি তো চাই নাই। আমি তো চাই নাই যে সে আমাদের মতো বিষয় নিয়ে ঝামেলায় পড়ে থেকে তার কেরিয়ার নষ্ট হোক। কেরিয়ার কি তার দিয়ে, আমি তো কি চাচ্ছি, তার দ্বারা জাতি উপকৃত হোক। আমি চাচ্ছি বিশ্ব মানবতা মুক্তি পাক, বিশ্ব মানবতার উপকৃত হবে। আবদুল্লাহর সেই বিদ্যা, সেই বুদ্ধি, সেই জ্ঞান, সেই ডিসকভারি, সেই ইনভেনশন, তার ত্যাগ, তার ইনোভেশন দিয়ে সেই জিনিসটা হবে, সেইটা আমার প্রত্যাশা। আর আমার অসুখ হয়েছে, আমার এখন তো সে ঘুমতে, আমি যদি উঠতে না পারি তখন তো এসে আমার পাটা মেসেজ করে দেয়। এখন ওই সময় যদি তার এগুলা করা লাগে, তখন তো তাকে আমি কেন আগায় দিলাম? আমার কারণে তাকে আমি পিছিয়ে আনতে চাই না। বাবা হিসাবে এগুলো খুব বলতে পারলেন। মা কি বলে একটু শুনি। যে ছেলে অনেক বড়, একদিন অনেক উপরে গিয়েছে, অনেক ব্যস্ত থাকছে, আপনাদেরকে সময় দিতে পারছে না, কেমন লাগবে মা হিসাবে? মার কষ্ট লাগবে। মারা তো সন্তানকে ছাড়তে চায় না। এটা আমি আমার আরেক ছেলেকে বলেই দিয়েছি। আজকের যে আমি কথাটা বললাম, এই কথা আমি ওই ছেলেদের বলে দিয়েছি, ওর মাকে সব বলেছি যে আসলে তাদের কাজের ডিস্টার্ব আমরা করব না। আমাদেরকে ওই যে বললো না টাকা পয়সা, আসলে আমাদের জন্য ওই সময় কী দরকার? দুটো ডাল ভাত, একটা নিরাপদ আশ্রয়, আর ওষুধ এটা সেটা, একটা টাকা হলেই কিন্তু আমাদের মতো চলতে পারবো। তারা তাদের মতো করে চলতে হবে। তাদের পথে বাধা দেওয়া, আমি কোনো বাবা মাকে যদি তার ছেলেদের অগ্রগতির পথে বাধা দেয়, আমি মনে করবো তারা বাবা মা সন্তানের কল্যাণ চায়নি, তাদের নিজের স্বার্থ চেয়েছে। একদম ঠিক। প্রথম শিক্ষাটা জীবনের সবচেয়ে, মানে শুরুর শিক্ষাটা আসলে বাবা মার কাছ থেকেই আসে। বাবা মা যেভাবে শিখাবে, যেই আচার আচরণ দেখাবে, পরবর্তীতে সেটাই ধারণ করে আগায়। আমরা চাই যে আপনাদের যে স্বপ্ন সেটা ওর মাধ্যমে বাস্তবায়িত হোক। শুধু পরিবার না, শুধু বাংলাদেশ না, আপনি যেটি বলছিলেন বিশ্ববাসী যেন ওর এই মেধার মাধ্যমে উপকৃত হয়, সেই আশা করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবু হেনা, ধন্যবাদ আব্দুল্লাহ, ধন্যবাদ সালমা আক্তার। প্রিয় দর্শক, শুনছিলেন এই দম্পতির কথা, পরিবারটির কথা, যে এমন একজন মেধাবী শিশুকে নিয়েও, যে কিনা মাত্র 10 বছর বয়সে
ও লেভেল এ লেভেল পরীক্ষা দিবে, যে কিনা শিক্ষকদের শেখাচ্ছে, শিক্ষকদের ভুল ধরছে, অনেক বড় বড় সিনিয়র শিক্ষার্থীরা তার কাছ থেকে এসে শিক্ষা নিচ্ছে, তার কাছে এসে সমাধান নিচ্ছে। অথচ যেই কথা হয়তো বা আবু হেনা বা তার ওয়াইফ মুখ ফুটে বলতে পারেনি, সেটি বলতে আমার তো নিশ্চয়ই দ্বিধা নাই যে আর্থিক সংকট। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমাদের প্রশ্ন, অর্থের সংকটে কি কখনো এই মেধাটা থমকে দাঁড়াবে? আপনাদের কাছে এই উত্তর চাইলাম। সবাই ভালো থাকবেন।